তো আজকে আমাদের পার্ট হচ্ছে কস্ট এস্টিমেশন। কস্ট এস্টিমেশন মানে হচ্ছে তো বুঝতেই পারতেছেন যে আমার কথাটা শুনতে পারতেছেন মনে হয় সৈবুজ্জামান, আমি কথা বলতেছি। জি স্যার, শুনতে পাইতেছি। আচ্ছা। তো সফটওয়্যার কস্ট এস্টিমেশন করা যে আপনি তো একটা ডিজাইন করলেন, রিকোয়ারমেন্ট আনলেন যে এই জিনিসটা আমার করতে হবে, একটা আইডিয়া পাইছেন যে এই জিনিসটা করব, তো এই জিনিসটা আসলে করবেন কিনা, ফিজিবিলিটিটা কি আসলে, বা করতে গেলে কত টাকা খরচ হবে, এই জিনিসটা এস্টিমেট করা, কতজন পার্সন প্রয়োজন হবে, কত সময় প্রয়োজন হবে, এই জিনিসটাকে এস্টিমেট করাটাই হচ্ছে আমরা সফটওয়্যার কস্ট এস্টিমেশন বলতেছি, যেটাকে আমরা সফটওয়্যার ডিজাইন থেকে একটা নাম্বারে নিয়ে আসবো আর কি। তো এই স্লাইডটাতে এটাই মেইন করছে আর কি। যেটার মেইন পার্টটা কোথায় পড়ে, পরে হচ্ছে আমরা তো রিকোয়ারমেন্ট নিলাম, রিকোয়ারমেন্ট নিয়ে ডিজাইন করলাম, তারপর সফটওয়্যার আর্কিটেকচার বানাইলাম যে আমাদের এইভাবে আর্কিটেকচারে দাঁড়াবে, যে ডেটাবেস থাকবে, সার্ভিস থাকবে, তারপরে অমুক জায়গায় ডিপ্লয় করবে, একটা স্যাম্পল একটা এইচএল হাই লেভেল ডিজাইন বা করলাম আর কি। করার পরে হইতেছে আমাদের কি করতে হবে, এস্টিমেট করতে হবে যে এই যে আমরা ডিজাইন করলাম, এই যে একটা আর্কিটেকচার ড্র করলাম, এইটা কি আসলে কত টাকা খরচ হবে আসলে, বা কি পরিমাণ এফোর্ট আমার দিতে হবে এটার পিছনে, কত মানুষের এটার পিছনে কাজ করাইতে হবে, এইসব বিষয়টাই হচ্ছে আজকের পার্ট। তো এইটা করার পরে হচ্ছে তো আমরা ফিজিবিলিটি অ্যানালিসিস করবো যে ধরেন আমার 1 লাখ টাকা খরচ হচ্ছে, এটা কি আসলে ওর্থ করে কিনা। তো যদি ওর্থ করে তাহলে আমরা প্ল্যান করবো যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা এগুলো নিয়ে কাজ করতে নামি। তো আজকে হচ্ছে আমাদের এই পার্টটা, যে আমরা কস্ট এস্টিমেট করব। তো কি বুঝতে পারতেছেন, কার কোনো কনফিউশন আছে যে কোন লেয়ারে আমরা আছি? জি স্যার। জি স্যার। ওকে। সো কস্ট এস্টিমেশন কেন ম্যাটার করতেছে? কস্ট এস্টিমেট ম্যাটার করতেছে কারণ আমার জানতে হবে যে আমার কত টাকা বাজেট প্রয়োজন। তো এই বাজেটটা যদি আমি না জানি, তাহলে পরে তো আমার কতজন ডেভেলপার লাগবে, কত টাকা খরচ হবে সেটা জানবো না। সিমিলারলি এই প্রজেক্টটা আমি আসলেই করব কিনা, যে আমার কস্ট হইতেছে এই প্রজেক্টের পিছনে 18 লাখ, কিন্তু আমার সেভ হইতেছে এইটা করার পিছনে 25 লাখ করে, তাহলে পরে অবশ্যই এটা ফিজিবল। তো আমি কি আসলে এই প্রজেক্টে নিয়ে সামনে আগাবো নাকি আগাবো না, এই জিনিসটা আমার ডিসিশন নিতে সুবিধা হয়। তো আমার এইখানে কতজন পার্সনের প্রয়োজন ইনভলভ হইতে হবে এইটার পিছনে, এই প্রজেক্টের পিছনে, সেটা আমার ক্যালকুলেশন করতে হবে। আমার শিডিউল করতে হবে, আমার ক্লায়েন্টকে বলতে হবে যে আমি এতদিনের মধ্যে ডিপ্লয় করব, এতদিনের মধ্যে আমি টেস্ট করব, এরকম এতদিনের মধ্যে রিসার্চ শুরু করবে। তো এই যে একটা মাইলস্টোন সেট করা, সেটার জন্য আমার এই কস্ট এস্টিমেশন করাটা খুবই জরুরি। তো মেইনলি এই যে রিস্ক রিডাকশনটা মানে কি, রিস্ক রিডাকশন মানে হচ্ছে আমি যদি কস্ট এস্টিমেশন না করি, তখন কি হবে, আমার রিস্ক বেড়ে যাওয়ার চান্স থাকে, কস্ট বেড়ে যাওয়ার চান্স থাকে, তখন আমার ওই প্রজেক্টটা ফেল হওয়ার চান্স বেড়ে যাবে। যেমন আপনার এই কস্টের পরে আপনি একটা অ্যানালাইসিস করছেন, করার পরে যদি আপনার নিউ একটা ফিচার রিকোয়েস্ট আসে, নতুন একটা চেঞ্জ রিকোয়েস্ট আসলো, তখন কিন্তু আপনার বাজেট অ্যাডজাস্ট করতে হবে। তখন আপনি যদি বাজেট অ্যাডজাস্ট না করেন, আপনার প্রজেক্টে রিস্কে পড়ে যাবে। তো এই যে আপনি এই পর্যন্ত আপনি কি করবেন আপনি জানেন, এরপরে বাজেট কনফার্ম হওয়ার পরে যদি চেঞ্জেস আসে, তাহলে পরে আপনাকে কস্টও চেঞ্জেস আনতে হবে। আপনার যদি যে কজন রিসোর্স লাগবে, আপনার ডেভেলপার যদি কম থাকে, আপনি টাইম ব্যাংক সেট করলেন এতটুকু, কিন্তু আপনার ডেভেলপার কম, তখনও আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন। আপনি মনে করেন এমন একটা টেকনোলজি চয়েস করলেন, যে টেকনোলজিটা আপনি এখনো জানেন না, আপনার টিম জানে না, তো তাদেরকে অবশ্যই শিখে এই জিনিসটা তৈরি করতে হবে। আপনি সেই লার্নিং টাইমটা রাখেন নাই আপনার এই টাইমিং এর মধ্যে, আপনার রিস্ক তখন বেড়ে যাবে। তো টাইম বাড়া মানে কস্ট বেড়ে যাওয়া। তো এই রিস্ক রিডাকশনের জন্য আমাদের কি করতে হবে, কস্ট এস্টিমেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার ক্ষেত্রে আমাদের কি বলছে, কমন ফেলোর গুলা কি বলছে যে আমাদের একই কাজ বারবার করতে হবে, আমাকে টেস্টিংটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে, আমার কোডের কোয়ালিটি খারাপ হবে। তো আমি যদি কস্ট এস্টিমেট না করি, আমার এই জিনিসগুলা হবে আর কি, আমার প্রজেক্টের জন্য এই জিনিসগুলা খারাপ। তো দ্যাটস তাই আপনাকে প্রপারলি স্ট্রাকচার করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার স্কোপের মধ্যে আছে কিনা, আপনার বাজেট অনুযায়ী আপনার স্কোপ ক্লিয়ার থাকতে হবে। তারপর আপনার এর আগে সিমিলার কাইন্ড পদ্ধতিতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে সেই জিনিসগুলো রাখতে হবে। আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনার এই প্রজেক্ট করাকালীন কোনো প্রবলেম হবে না, কোনো ডিলে হবে না, কোনো বাগ থাকবে না, এই শুধুমাত্র বেস্ট কেস সিনারিও চেঞ্জ সিলেক্ট করে যদি আপনি কস্ট এস্টিমেট করেন, সেটা আপনার এটা খারাপ, সেটাও করা যাবে না। সো
আপনি যখন এস্টিমেট করবেন আপনাকে অবশ্যই একটা বাফার টাইম রাখতে হবে, আপনার রিভিউ এক্সপার্টদের রিভিউ করাইতে হবে এবং প্রপার ম্যাথমেটিক্যাল মডেল দ্বারা আপনার কস্টটাকে অ্যানালাইসিস করে বলতে হবে। সো এস্টিমেশন ইজ ডিসিশন টুল, নট আ গেস। আপনি এটা দিয়ে একটা ডিসিশন নিতেছেন, কোনো গেস করে কোনো কস্টই বলা যাবে না। এই হচ্ছে বিষয় যে কস্ট এস্টিমেশন কেন ম্যাটার করতেছে। হ্যাঁ ফাইন বলেন। স্যার ওই যে বা লার্নিং ফেজ যদি কোনো কিছুর মধ্যে দরকার পড়ে তাহলে আমরা ওইটার জন্য ম্যাক্সিমাইজ কতটুকু টাইম নিতে পারি? এটা আপনার টিমের উপর ডিপেন্ড করে, আপনার টিমের ক্যাপাবিলিটি কি। স্যার তাও ইন জেনারেলি কি ওইরকম কোনো লিমিটেশন আছে যে এর বেশি নেওয়া উচিত না? না ওইরকম কোনো লিমিটেশন নাই আমার জানা মতে। মানে এটা পুরোপুরি আপনার টিম কতটুকু নিতে পারতেছে এটার উপরে। এটা গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড আছে, এটা আমরা পরে অঙ্ক করে শিখবো, বাট আপনার টিমের ক্যাপাবিলিটির উপরে আসলে ডিপেন্ড করতেছে ফ্যাক্টর গুলা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি। আচ্ছা, সো সফটওয়্যার কোস্ট এস্টিমেশনটা কি আসলে? সফটওয়্যার কোস্ট এস্টিমেশনে, হ্যাঁ সিফাত বলেন। স্যার কস্ট এস্টিমেশন কি সবসময় অ্যাকুরেট হয়? মানে এমন না, এমন কি কোনো চান্স অ্যাকুরেট আছে হয় যে না। আমার মানে এস্টিমেট করার পর কাজ করতে করতে গিয়ে দেখলাম যে মানে টাকা শর্ট পড়ে গেছে, এরকম কোনো চান্স কি না না, কখনো? যদি আপনি প্রপারলি যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে আপনার হবে না। তার মানে আপনার স্কোপ চেঞ্জ হয়েছে, আপনার শিডিউল চেঞ্জ হয়েছে, আচ্ছা। এগুলো ঠিক রাখতে হবে। চেষ্টা করতে হবে বাজেটের মধ্যে থাকার। সো আমাদের টার্গেট হচ্ছে এস্টিমেট করতে গেলে আমাদেরকে এই চারটে জিনিস দরকার। এফোর্ট, এফোর্ট মানে হইতেছে আমার কি পরিমাণ কাজ আমি করতেছি, কত কর্ম ঘন্টা কাজ করতেছি। বললেন না যে আর আমরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করি, 9 ঘন্টা কাজ করি। এই যে কত কর্ম ঘন্টা আমার কাজ করতে প্রয়োজন হবে এই সিস্টেমটা ডেভেলপ করতে, কতজন পার্সনের প্রয়োজন হবে, সেটা যে কোনো পার্সনই হোক, কতটুকু টাইম প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে। এই জিনিসটাকে আমরা কি করব, আমাদের সিস্টেম যে ডিজাইনটা করলাম, আমরা যে এসআরএস ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটা থেকে আমরা কি করব, এই নাম্বারে কনভার্ট করে ফেলবো যে এত কর্মঘন্টা কাজ করতে হবে, এতজন পিপল লাগবে, এত ঘন্টা টাইম লাগবে বা এত মাস টাইম লাগবে এবং এত লাখ টাকা বা এত ঘন্টা এত টাকা খরচ হবে। এই হচ্ছে আমাদের সফটওয়্যার কস্ট এস্টিমেশন। তো বেসিক্যালি আমাদের তো এসআরএস আছে, আমাদের ডায়াগ্রাম গুলো আছে, আমরা জানি আমাদের কি করতে হবে। এখান থেকে আমরা বের করবো হইতেছে আমাদের কতটুকু কোড লিখতে হবে, আমাদের সিস্টেমের গভীরতা কতটুকু, কি কি ফাংশনালিটিস আছে, কি কি ইউজ কেস আছে। এইটার উপর ডিপেন্ড করে আমরা হইতেছে কিছু ম্যাথমেটিক্যাল টুল ইউজ করব এবং কিছু মডেল ফলো করব। এইটার থেকে আমরা এই চারটা আউটপুট আমরা বের করব। বুঝে গেছে? তার কোনো কনফিউশন থাকলে বললেন। ওকে, তো কস্ট আসলে কি কি কস্ট থাকতে পারে আমাদের একটা প্রজেক্টের জন্য? এটা হইতেছে, সেটা বলছে যে আমাদের ডাইরেক্ট কস্ট হচ্ছে আমাদের পিপল, কারা, যারা এই সফটওয়্যারটা ডাইরেক্টলি ইনভলভ, ডেভেলপার, কোয়ালিটি অ্যাসুরেন্স টিম, ইউআই ইউএক্স টিম, ডেভঅপস টিম, প্রজেক্ট ম্যানেজার্স। এটা হচ্ছে তাদেরকে আমার স্যালারি দিতে হবে, তাদের আমার প্রয়োজন। আমার ইনফ্রাস্ট্রাকচার, যে আমার ক্লাউড কস্ট, আমার সার্ভার কস্ট, আমার স্টোরেজ কস্ট, বিভিন্ন যে কস্টিং গুলো আমার প্রজেক্টটা রান করাইতে গেলে সেটা হইতেছে আমাকে কস্টের মধ্যে আসবে। আমার টুলস গুলা, আমি যে আমার সার্ভিস গুলো মনিটরিং করব, টেস্ট করব, আমি যে আইডি ইউজ করতেছি সেটা সাবস্ক্রিপশন আছে, এই যে যে টুলস এবং লাইসেন্সেস গুলা যেগুলো আমরা ইউজ করব সেটা একটা কস্ট আছে। পরে প্রজেক্ট ডান, ডিপ্লয় হয়ে গেছে, ডিপ্লয় হওয়ার পরেও তো আমার কিছু বাগ ফিক্সের প্রয়োজন হতে পারে, আমার এটা সেটা আপগ্রেড করার প্রয়োজন হতে পারে, আমার সাপোর্ট দিতে হবে, সাপোর্টের টিম লাগবে, আমার সিস্টেমটা ঠিকভাবে রান করতেছে কিনা সেটার জন্য আমার বিভিন্ন সার্ভিস লাগবে। তো এটার জন্য কিন্তু এগুলো সব প্রজেক্ট স্পেসিফিক আমার কস্ট ইনক্লুডেড। তো এই যে কস্ট গুলা কি করতে হবে, আমাদেরকে নিয়ে আসতে হবে যে কি কি কনসেপ্ট আমরা ইউজ করতে পারি যে এই কস্টটা নেওয়ার জন্য। তো আমাদের কি করতে হবে, প্রায় আমাদের পার্সন পার মান্থ বের করতে হবে। মানে একদম একটা পার্সন কতটুকু কাজ করবে, করা লাগবে একটা পার্সনের, টোটাল কত মান্থের আমার কাজ, এই বাজেট কত, টিম সাইজ কত। তো সিমিলারলি মনে করেন আমার যদি 24 পার্সন মান্থ প্রয়োজন হয়, ঠিক আছে, আমার শিডিউল যদি 8 মাসের হয়, যে আমার হইতেছে 24 পার্সন মান্থে কাজ করতে হবে এবং আমার শিডিউল হইতেছে আমি 8 মান্থের মধ্যে কাজটা কমপ্লিট করতে চাই, তাহলে আমার পিপল লাগবে হচ্ছে 3 জন। জাস্ট ভাগ করে দেওয়া হয়েছে যে আমরা 3 জন দিয়ে এই কাজটা উদ্ধার করব। তো আপনাকে কি করতে হবে,
যতটা প্রিসাইজ করা যায়, যতটা কাছাকাছি যাওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। তো আপনি যতটা ভালো মডেল ইউজ করবেন তত কাছাকাছি আসলে যাইতে পারবেন। স্যার ওই পার্সন মানটা কি জানো? পার্সন মান্থ হচ্ছে মানে একটা পার্সন কত মান্থ এটা কাজ করবে সেটা। আর স্কেজিউল হচ্ছে কত মাসের মধ্যে আমি ডেলিভারি দেব? ডেলিভারি দিব, হ্যাঁ। এটা শুধুমাত্র পার্সন মান্থ হয় ব্যাপারটা তা না, আপনার এটা আওয়ারলিও হয়, আবার মান্থলিও হয়। এটা বিভিন্ন ভাবে ডিফাইন করা যেতে পারে আর কি। ওকে, তো কমন এক্সাম্পলটা কি যেগুলো আসলে কস্টিং এর প্রয়োজন হয়? মেইন কস্টিংটা হয় হচ্ছে আমাদের সাধারণত ডেভেলপমেন্টে 45% খরচ, মানে সাধারণত এটা একটা এস্টিমেশন দেওয়া হয়েছে যে সাধারণত কি হয় যে 45% খরচ আমার ডেভেলপমেন্টে চলে যায়, টেস্টিং এর জন্য আমার 20% খরচ চলে যায়, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে 15% খরচ হয়, মেনটেন্যান্স এর জন্য 12% এবং অপারেশন রিলেটেড কাজ করতে গেলে আপনার 8% খরচ হয় বাজেটের। তো এইখানে আপনার সে একটা পাই চার্ট দেওয়া আছে যেটা দিয়ে আসলে দেখা যাইতেছে যে ম্যাক্সিমাম 45%ই হচ্ছে আমার ডেভেলপমেন্ট কস্টে। তো সেইভাবে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে যে এই বিষয়গুলো কিভাবে অ্যাডজাস্ট করা যায় আর কি। তো এটা সবার ক্ষেত্রে তো সেম হবে ব্যাপারটা তা না, এটা কেস টু কেস ডিফারেন্ট হতে পারে। এটা একটা এস্টিমেশন দেওয়া যে এরকম হয়। তো বিল্ডিং এর সময় যখন আমরা বিল্ড করি সফটওয়্যারটা, তো আমার ডেভেলপমেন্ট এবং টেস্টিং এই দুইটা পার্টের কস্ট যায়। যখন আমি রান করানো শুরু করলাম তখন আমার ইনফ্রাস্ট্রাকচার চলে আসে, অপারেশনাল কস্ট চলে আসে, তখন এই জিনিসটা চলে আসে। এবং লাস্টে আমার এই প্রোডাক্টটা বাঁচিয়ে রাখার জন্য আমার এই খরচটা প্রয়োজন হয়, সাস্টেইন করতে গেলে আমার এই খরচটা প্রয়োজন হয়। বুঝে গেছে? জি স্যার। হুম। ডাইরেক্ট কস্ট ভার্সেস ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট গুলো তো বললাম যে একটা প্রজেক্ট স্পেসিফিক, যে আমার পিপল লাগবে, কারা কারা কাজ করতেছে, আমার ক্লাউড সার্ভিসেস কি কি আছে, যেমন আমার সিডিএন এর প্রয়োজন হতে পারে, ক্যাশ সার্ভার প্রয়োজন হতে পারে, আমি পেমেন্ট গেটওয়ে ইউজ করব, তাদের প্রয়োজন হতে, তাদের ফি আছে, আমার এসএমএস ইমেল পাঠাইতে হবে সেগুলোর ফি আছে, পোস্ট নোটিফিকেশন পাঠাইতে হবে সেটার ফি আছে, বিভিন্ন রকমের আমার সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেগুলা সিমিলারলি আমার টুলস এন্ড লাইসেন্সের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রজেক্ট স্পেসিফিক কস্ট হবে, যে প্রজেক্টের জন্য আমার পিপলের খরচ, সার্ভিস গুলার খরচ, লাইসেন্সের খরচ, সেগুলো হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক খরচ। এর বাইরে কি হয়, আমাদের কিছু ইনডাইরেক্ট কস্ট প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমরা পুরো অর্গানাইজেশন বা কোম্পানিটাকে শেয়ার করে। যেমন এইচআর, এইচআর কিন্তু শুধুমাত্র একটা প্রজেক্টের জন্য থাকে না। সাধারণত একটা কোম্পানির একটা এইচআর থাকে, অনেকগুলা মনে করেন ডেভেলপমেন্ট টিম আছে, তার সবাইকে কন্ট্রোল করতেছে এইচআর, ফাইন্যান্স টিম, প্রকুরমেন্ট টিম, ঠিক আছে, তারপর আপনার অফিসের ওএসএস বা সাপোর্ট স্টাফ, পিওন, হোয়াট এভার যেভাবে বলেন। তো সবাই কিন্তু আমার কি করতেছে, সবাইকে সাপোর্ট করতেছে। তো এরাও কিন্তু ইনডাইরেক্টলি কি করতেছে, আপনার প্রজেক্টের কস্ট হিসেবেই আসবে। তাদের কিছু না কিছু একটা পার্সেন্ট কি করতে হবে আমার প্রজেক্টের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। আপনি শুধু এদেরকে ধরে গেলেন, এদেরকে স্কিপ করে গেলেন, তাহলে কিন্তু হবে না। কারণ দিন শেষে কিন্তু আপনার এই টাকাটা ইনকাম হওয়ার পরে এইচআর কেও কিন্তু স্যালারি দিতে হবে, এই টাকার ভাগ কিন্তু এইচআরও পাবে, ফাইন্যান্সও পাবে। তো সে ডাইরেক্টলি ইনভলভ না হইলেও ইনডাইরেক্টলি কিন্তু তাকে কাউন্ট করতে হবে। সিমিলারলি আমার অফিসের রেন্ট ভাড়া আছে, আমার কস্টিং, ইলেকট্রিসিটি কস্টিং আছে, ইন্টারনেট কস্টিং আছে, বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, আহ, তারপরে আপনার বিভিন্ন ডিভাইস কিনতে হয়, প্রিন্টার টিন্টার বিভিন্ন কিছু লাগবে, সেগুলো কিন্তু আপনার কষ্টের মধ্যে আসবে। আপনার যে অর্গানাইজেশন চালাচ্ছেন সেখানে আপনার বিভিন্ন ওয়ার্কশপ করাইতে হবে, বিভিন্ন ট্রেনিং করাইতে হবে, সেই জিনিসগুলোও কিন্তু আপনার কি করতে হবে, ইনডাইরেক্ট কস্টিং এর মধ্যে আসবে। তো এই সবকিছু আপনার কস্টিং এর মধ্যে আসবে, যেগুলো ইনডাইরেক্ট কস্টিং, যেগুলো শেয়ার হইতেছে। আর প্রত্যেকটা হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক কস্টিং। তো এই সবকিছু মিলাই হইতেছে আপনাকে একটা বাজেট করতে হবে যে আমি হইতেছে এত টাকার মধ্যে এই প্রজেক্টটা করে দিতে পারবো। তো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে যে ইগনোরিং ইনডাইরেক্ট কস্ট সিগনিফিকেন্টলি আন্ডারএস্টিমেটস দ্য টোটাল প্রজেক্ট বাজেট। যে আপনি যদি ইনডাইরেক্ট কস্টটাকে ইগনোর করেন তাহলে এটা সিগনিফিকেন্টলি আপনার প্রজেক্টের বাজেটকে ইম্প্যাক্ট ফেলাবে, আন্ডার এস্টিমেট করবে। তো এটা করা যাবে না, আপনাকে এই জিনিসগুলো কস্ট করার সময় খেয়াল রাখতে হবে। তো সাধারণত আমরা এইটার উপরে বেশি ফোকাস করি, এই জিনিসগুলোকে আমরা একটা পার্সেন্টেজ আকারে ধরে নেই যে এই পুরা এই কস্টটিকে 15% বা 10% হোয়াট এভার একটা অ্যামাউন্ট ধরে নেই যে আমাদের এক্সট্রা খরচ। তো এটাকেও ফেয়ার শেয়ার করতে হবে আর কিছু। আপনি একটা প্রজেক্টের জন্য 100 টাকা দিলেন, অন্য একটা প্রজেক্টের জন্য কম টাকা দিলেন, এটা করা উচিত না। প্রপারলি অ্যালোকেট করা উচিত টাকাগুলো। তো আপনি যদি একটা এলএমএস সিস্টেমের কথা চিন্তা করেন,
আমাদের এলএমএস সিস্টেম যদি তৈরি করতে চান, আপনাকে প্রথমে আপনার স্কোপগুলো ডিফাইন করতে হবে। এবার আপনি কত টাকা লাগতে পারে ডেভেলপমেন্ট কিউএ, এটার জন্য আপনার কত পরিমাণ পার্সন মান্থ লাগবে, তো সেইটা হিসাব করতে হবে। করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যে এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমি ডিপ্লয় করতে চাই তাহলে আমার কত টাকা প্রয়োজন হতে পারে। তো এইটা হইতেছে আপনার কস্টিং, মনে করেন সামহাও আপনি বের করলেন, এখান থেকে একটা অ্যামাউন্ট চাইলেন। বসানোর পরে আপনাকে আবার এটা চিন্তা করতে হবে যে আসলে যে আপনি বানাইলেন এটা আসলে বেনিফিটটা কি, আমার আসলে কি টাকা সেভ হচ্ছে। আপনি এই প্রজেক্টটা করলেন, একটা সিস্টেম ডিজাইন করলেন, করার পরে আপনার 1 লাখ টাকা খরচ হবে, আপনি ধরলেন যে আমি এটা এস্টিমেট করে দেখলে আপনি এটা খরচ হচ্ছে। তো আসলে আমার 1 লাখ টাকার কি এটা অন্য পার্সপেক্টিভ থেকে লাভ হচ্ছে কিনা, আমার কোম্পানির কি এটা বেনিফিট হচ্ছে কিনা। তো এটা আপনার কি করতে হবে, বিভিন্ন ভাবে চেক করতে হবে। যেমন এই যে এখানে আমার টাইমের মাধ্যমে সেভ হচ্ছে, আওয়ার সেভ পার উইক, একটা এই ওয়ার্কফ্লোটা ডিজিটালাইজ হওয়ার কারণে কি হচ্ছে, আমার টাইম সেভ হইতেছে, আমার পেপার খরচ কমতেছে, আমার প্রিন্টিং খরচ কমতেছে, আমার ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি বাড়তেছে, আমি দেখতে পারতেছি স্টুডেন্টের পাসিং রেট কত, আমার ড্রপ আউট রেট কত, আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি। কারণ পেপারে যদি জিনিসটা থাকতো তাহলে পরে কিন্তু আমি এটা ইজিলি ধরতে পারতাম না, আমি সিজিপি ইজিলি ক্যালকুলেট করতে পারতাম না। ঠিক আছে, সো আপনি একটা সিস্টেম ডেভেলপ করতেছেন, এখানে ধরেন আমার 1 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনার অনেকগুলা বেনিফিট আপনি পাইতেছেন। সো আপনার কি হইতেছে এখানে, আপনার টাইম সেভ হচ্ছে, আপনার একটা আওয়ারলি রেট ধরতে পারেন যে এত টাকা আপনার আওয়ারলি সেভ হইলে পরে আপনার এত টাকা লাভ হয়। তো সেই অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল একটা ভ্যালু আসে, যে পার মান্থ তাহলে আপনি 1 লাখ টাকা যদি খরচ করলেন, আপনি 2 লাখ টাকার ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনি পাচ্ছেন। তার মানে আপনার এই প্রজেক্টটা বা এই সিস্টেম ডিজাইনটা যদি আপনি আগান তাহলে আপনার জন্য লাভ হবে। তো আপনি যখন ইন ফিউচারে কোনো একটা কোম্পানিতে গেলেন, কোম্পানিতে গেলে পরে যেমন যে বড় বড় কোম্পানিগুলো কাজ করে না, সরকারি কাজ করে, করার আগে বলে যে আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস চলতেছে। তো আসলে মেইনলি কি করতেছে, তার আগে কস্টিংটা দেখতেছে, দেন এটা করার পরে আমার জিডিপিতে ইম্প্যাক্ট আসছে কিনা, আমার এলাকার মানুষজন লাভবান হইতেছে কিনা, এক্সেট্রা দিয়ে একটা ফাইন্যান্সিয়াল ভ্যালু তৈরি করতেছে। তো যখন আমার ফাইন্যান্সিয়াল ভ্যালুটা বেনিফিটটা বেশি, তখন আমি প্রজেক্টটাতে আগাবো, আদারওয়াইজ আমি প্রজেক্টটাতে আগাবো না। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? গো অর নো গো? সবাই কি ঘুমায় গেল? স্যার এই কাজগুলো কি বিজনেস অ্যানালিস্টরা করে? হ্যাঁ, বিজনেস অ্যানালিস্ট করতে পারে, সবাই করে, মিলেমিশে করতে মানে হয় আর কি। টেক ফিল্ডে যারা থাকে ওদের তো মানে এই সব সাইড নিয়ে মানে এত বেশি নলেজ থাকার কথা না। না, কেন থাকবে না, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে না। আপনি আপনি হইতেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতেছেন, আপনার এন্ডে সব নলেজ থাকতে হবে, খালি ডেভেলপমেন্ট নলেজ থাকতে তো হবে না। উম, মানে আমাদের বিজনেস সাইডের নলেজ থাকতে হবে আবার মানে সব সব সাইডে। হ্যাঁ, এর জন্য তো আপনি স্ট্যাটিস্টিক্স কোর্স করতেছেন, অ্যাকাউন্টিং কোর্স করতেছেন, ফিজিক্স কোর্স করতেছেন, সব কোর্স করতেছেন। বুঝছি। ঠিক আছে, ওকে। সো আমরা রিসেন্টলি বলতে আমাদের যে ইউএমএস আছে, ইউএমএস আমরা কি করছি, আমরা হইতেছে অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করছি। আপনারা তো দেখছেন অনলাইন অ্যাপ্লিকেশনটা পার্ট আছে। জি স্যার। তো অনলাইন অ্যাপ্লিকেশন অনেকগুলো ফিচার আছে না, কোর্স ড্রপ, সেমিস্টার ড্রপ, সার্টিফিকেট অ্যাপ্লাই, এক্সেট্রা অনেক রকমের অপশন আছে। তো এই যে অপশন গুলো, এগুলো কিন্তু আগে ইউএমএস এ ছিল না। এগুলা কি ছিল, আপনার আউটসাইডে ছিল, মানুষজন ম্যানুয়ালি অ্যাপ্লাই করতো। তো আমরা যখন এটাকে ডিজিটালাইজ করলাম, ডিজিটালাইজ করার পরে কি করলাম আমরা, ডিজিটালাইজ করার পরে এটাকে অনলাইনে নিয়ে আসছি, তখন আর কি হচ্ছে না, আমাদের এই যে পেপার আর ইউজ করতে হতো স্টুডেন্টদের। মনে করেন যে আমাদের এই অনলাইন করার কারণে 500 দিনের মতন কাগজ বাড়ছে। যে আপনি যদি প্রিন্ট করতে যেতে চান, যে এবারে যদি 2 টাকা করে আপনার প্রয়োজন হয়, তাহলে আপনার কি করতে হতো, 2.5 লাখ পেজ প্রিন্ট করতে হতো। তো সেই টাকাটা কিন্তু আমার এখানে সেভ হয়েছে। তো আপনার এই পর্যন্ত আমাদের অনলাইনে 50,000 প্লাস অ্যাপ্লিকেশন আসছে, অনলাইনে প্রসেস হয়েছে। তো সেই পরিমাণ পেপার আমরা বাঁচাইছি, যে 50,000 পেজ আপনার প্রিন্ট করতে হয় নাই। তো আপনি 500 টাকা করে পার দিন ধরেন, তাহলে পরে সেই পরিমাণ টাকা আপনার সেভ হয়েছে, সেই পরিমাণ প্রিন্টিং কস্ট খরচ সেভ হয়েছে। আপনার অফিসে আসতে হইতো, মনে করেন আপনি সার্টিফিকেট নিবেন, আপনার অফিস থেকে এখানে আসতে হইতেছে, আপনার ট্রান্সপোর্ট খরচ বাঁচতেছে, বিভিন্ন রকমের টাইমেও সেভ হইতেছে। ঠিক আছে, সো আপনি যদি এটা চিন্তা করেন, যে আপনি যদি হিউম্যান টাইম এফিসিয়েন্সির কথা চিন্তা করেন, আপনার অফলাইন প্রসেসে আগে প্রিন্ট করতেন, যদি ফর্ম ফিল আপ করতেন, তারপরে আপনার এটা সাবমিট করতে গেলে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাটলিস্ট 60 মিনিট করে খরচ হতো।
তা আপনি রিয়েলাইজ করার কারণে আপনি অনলাইনে ইএমএস ওপেন করে 10 মিনিটের মধ্যে আপনি ওটা কি করতে পারতেছেন, সেভ করতে পারতেছেন। তো আপনি যদি ধরেন যে প্রত্যেক জনের যদি আমরা 50 মিনিট করে যদি সেভ করি, তাহলে পরে টোটাল আমাদের স্টুডেন্ট অনুযায়ী 50,000 জনে 50,000টা স্টুডেন্টের এই পরিমাণ আওয়ার আমরা সেভ করছি, যেটা প্রায় 4 ঘন্টার 4 বছরের সময়। ঠিক আছে। তো এই পরিমাণ টাকা সেভ হয়েছে। 3 লাখ টাকার কস্ট হইতো স্টুডেন্টদেরকে টোটাল মিলে আর কি, যে 3 লাখ টাকা পেপার খরচ হইতো, 5 লাখ টাকার প্রিন্টিং খরচ হইতো, টোটাল 8 লাখ টাকা সেভ হয়েছে অনলাইনে আসার কারণে। জাস্ট একটা পার্ট অনলাইন অ্যাডমিশন, অনলাইন অ্যাপ্লিকেশন, একটা জাস্ট মডিউল আনার কারণে আমাদের এই পরিমাণ সেভিং হয়েছে। শুধু কি তাই যে আপনি খালি প্রিন্টের কথাই বলতেছেন বা টাকা পয়সার কথাই বলতেছেন, আমাদের সোসাইটির প্রতি আমাদের কি আছে, ইম্প্যাক্ট আছে। যদি আপনার এই পেপারটা আপনি কিনতেন, তাইলে আমার কি করতে হতো, আমার 2.5 লাখ শীট যদি প্রত্যেকটা ইতে আসতো, আহ, সেই পরিমাণ আপনার ট্রি মানে গাছ কাটতে হইতো পেপার বানাইতে গেলে। মানে আমাদের একটা পূর্ণবয়স্ক গাছ মনে করেন 8,000টা A4 পেপার দিতে পারে। তো সেই অনুযায়ী আপনার কি করতে হইতো, 31টা গাছ আপনার কাটতে হইতো এই এই পরিমাণ পেপার যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন। আপনার প্রিন্ট করতে হইতো, প্রিন্ট করতে গেলে আপনার প্রিন্টারের প্রয়োজন হইতো, কালির খরচ হইতো। ঠিক আছে। সেই পরিমাণ আপনার কষ্ট হচ্ছে। তো এটা কি পরিমাণ, একটা শীট মনে করেন অ্যারাউন্ড বানাইতে গেলে আপনার 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। তো আমরা 1.25 মেট্রিক টন পরিমাণ কার্বন ডাই অক্সাইড অ্যাভয়েড করা হয়েছে জাস্ট এই একটা মডিউলের কারণে। যেটা কিসের পরিমাণ, আপনার একটা ডিজেল বাস 1,250 কিলোমিটার যদি চলে ঢাকা টু কক্সবাজার যাওয়া আসা, সেই পরিমাণ যতটুকু গ্যাস সে নির্গমন করতো, সেই পরিমাণ রিসোর্স আপনার সেভ হয়েছে। আপনার ইলেকট্রিসিটি যতটুকু লাগতো, 2,273 কিলোওয়াটের মতন ইলেকট্রিসিটি প্রয়োজন হতো ন্যাশনাল গ্রিড থেকে এই কাজগুলো করার জন্য। তো যেটা আমাদের একটা বাংলাদেশে 9 মাসে এভারেজে একটা ইলেকট্রিসিটির পরিমাণ আর কি। তো আপনি কি করছেন, এটা সিম্পলি এই মডিউলটাকে আপনি অনলাইনে নিয়ে আসছেন, এটার কারণে আপনি 31টা পূর্ণবয়স্ক গাছ বাঁচাইছেন, 33 ঘন্টা টাইম সেভ করছেন, 1.25 টন কার্বন অক্সাইড এমিশন হ্রাস করছেন, জাস্ট সিম্পল একটা মডিউলের চিন্তার কারণ। তো এটা আপনাকে বেনিফিট চিন্তা করতে হবে, যে আপনি যে কস্টটা অ্যানালাইসিস করলেন যে আপনি এটা বানাইতে আপনার ধরেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ হলো, এইটা আসলে এইটা সার্ভ করে কিনা, বেনিফিটটা আপনি পান কিনা, তাহলেই আপনি গো অর নো গোতে ডিসিশন নিতে পারবেন। কারো কোনো কনফিউশন? প্রফেশনাল বিজনেসম্যান হয়ে গেছে স্যার। আসলে আমাদের বুঝতে হবে, খালি সিস্টেম ডিজাইন করে রাখলে হবে না তো। 8 লাখ টাকার মতো আপনি সেভ করছেন বুঝছি, কিন্তু আপনি কত টাকা নিছেন সেটা জানতে পারতাম। এইটা তো আপনার কস্ট অ্যানালাইসিস করে বের করতে হবে, এটা এখনো শিখিনি আপনি আমরা। বের করে দেখাবেন না? হ্যাঁ, আমরা অঙ্ক শিখাবো আপনাকে, আপনার অঙ্ক করে বের করতে হবে। আচ্ছা স্যার। Okay. আচ্ছা, তো ইকোনমিক ফিজিবিলিটিতে আপনাকে কি করতে হবে, 2 রকমের বেনিফিট আছে, একটা টেনজিবল বেনিফিট আর একটা ইনটেনজিবল, যেটা আপনি দেখতে পারবেন আর একটা আপনি দেখতে পারবেন না। একটা হচ্ছে কোয়ান্টিফায়াবল আর একটা কোয়ালিটেটিভ। সো আপনার রেভিনিউ ইনক্রিজ হবে, আপনার আগে 5টা অর্ডার আসতো, এখন 10টা অর্ডার আসবে, আপনার লেবার কস্ট কমতেছে, আপনার টাকা বাঁচতেছে, আপনার প্রসেস টাইম কমতেছে, আগে 5 মিনিট লাগতো এখন 2 মিনিট লাগে। ঠিক আছে। আপনার একই কাজ বারবার করতে হইতো আগে, এখন একটা অটোমেশন করার কারণে কাজটা কম করতে হচ্ছে। ঠিক আছে, এটার কারণে একটা ভ্যালু আপনি আইডিয়া পাবেন যে আপনার 10 ঘন্টা চেয়ে বইতেছে, আপনি 500 টাকা করে যদি আপনি চিন্তা করেন যে আমার প্রতি ঘন্টাতে 500 টাকা করে খরচ, তাহলে আপনি 5,000 টাকা একটা টেনজিবল বেনিফিট পাইলেন, অ্যামাউন্ট দিয়ে একটা বেনিফিট পাইলেন যে আপনি বুঝতেছেন। আর কিছু জিনিস আছে মনে করেন আপনি যেটা আসলে মেজার করতে পারবেন না সেভাবে, সেটা কি কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা তো আসলে আপনি ওইভাবে মেজার করে দেখতে পারবেন না। আপনার ট্রাস্ট অ্যান্ড ব্র্যান্ড রেপুটেশন বাড়বে, যেমন আপনার মোবাইল অ্যাপ গুলা, ব্যাংকিং অ্যাপ গুলা আপনাকে মোবাইল অ্যাপে নিয়ে আসার কারণে কি হয়েছে, আপনার একটা ট্রাস্ট বাড়ছে যে আপনার ব্যাংকে কত টাকা আপনি দেখতে পারতেছেন। আপনার কমপ্লেন্স এবং রিস্ক রিডাকশন গুলা কমবে, অডিটে আপনি ধরা কম খাবেন। আগে খাতা কলমে যেগুলা মানুষজন করতে পারতো সেটা করতে পারতেছে না। আপনি বেটার ডিসিশন নিতে পারবেন, যে আগে আপনার অনেক কষ্ট হইতো একটা ডিসিশন নিতে, আপনি এখন
সিস্টেম থেকে দেখে একটা রিপোর্ট দেখে আপনি ইজিলি একটা ডিসিশন মেক করতে পারবেন। সো এটা আপনার লং টার্ম প্ল্যান করতে গেলে আপনার এটা কাছে দিবে। সো আপনি টেনজিবল ইনটেনজিবল দুই দিক থেকেই আপনার বেনিফিট চিন্তা করতে হবে আর কি। তো এই যে এস্টিমেশন টেকনিক আছে কিছু, যেগুলো আসলে আপনার এই যে কস্ট এস্টিমেট করার জন্য ব্যবহার করতে হয়, যেটা দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে কি কি ওয়েতে আপনি বুঝতে কাউন্ট করতে পারবেন যে এই ওয়ে থেকে আমি আহ কত টাকা কস্ট খরচ হবে আর কি একটা সফটওয়্যার বানাইতে গেলে, সেই কস্টিংটা আপনার যাতে বের করতে পারেন। কারণ আপনি তো এখনো কোড করেন নাই, কোড করার জন্য হইতেছে কত টাকা খরচ হবে সেটাকে আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আমি হইতেছে কোড করতে চাচ্ছি, এই কোড লিখতে গেলে পরে আমার কত টাকা খরচ হবে। সো এই জিনিসটা কত টাকা খরচ হবে সেটা হইতেছে এখানে টেকনিক হিসেবে দেখাইছে। তো এখানে 6 রকমের টেকনিক আছে। একটা এক্সপার্ট জাজমেন্ট, একটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল ডেটা, যে আগের প্রিভিয়াস কোনো প্রজেক্ট হয়েছে সেখানে 3 লাখ টাকা লাগছে, তাহলে পরেও আমার এখানে 3 লাখ, এখন এটা করতে গেলে 4 লাখ টাকা লাগবে সেই হিসাব করে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, অঙ্ক করে বের করা কিছু। একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা বটম আপ অ্যাপ্রোচ, আর একটা রিক্স অনুযায়ী আর কি, কতটুকু রিক্স হইতে পারে সেই রিক্স অনুযায়ী একটা 3 পয়েন্ট ভ্যালু বের করা আর কি। তো এই এক একটা ওয়ার্কফ্লো অনুযায়ী, এক একটা মডেল অনুযায়ী এক এক রকম ভাবে আমাদের বের করতে হয়, যেটা আসলে আমরা ঈদের পরে এসে শিখবো না। আজকে যে দেরি হয়ে গেছে যেহেতু শুরু করছি লেট করে, তো আজকে আর আমি পরের পার্টগুলোতে যাইতেছি না। জাস্ট টেকনিক পর্যন্ত আমরা আজকে দেখে রাখলাম যে 6টা টেকনিক আছে। ইন ফিউচারে আমরা এই টেকনিক গুলা ডিটেলসে দেখবো যে কিভাবে আসলে আপনার একটা সফটওয়্যারের রিয়েল কস্ট অ্যানালাইসিস করতে হয়, বের করতে হয়। যে আপনি একটা সিস্টেম দেখে বলে দিতে পারতে হবে যে এই সিস্টেমটা বানাইতে গেলে 1 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে? সেই জিনিসটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ শিখবো। তো এতটুকুর উপরে কোনো অ্যাসাইনমেন্ট দিব না আশা করতেছি। নেক্সট ক্লাসটা স্যার আমাদের সিটি কি মানে ফার্স্ট ক্লাসে হবে নাকি সেকেন্ড না, ক্লাস? ফার্স্ট ক্লাসে হবে না, এটা আসেন পরের ক্লাসে হবে হয়তো 29 তারিখে যদি আসেন, 31 তারিখে অথবা 1 তারিখে, এই 2-1 দিনের মধ্যে হবে। ওকে স্যার। স্যার সেক্ষেত্রে সিলেবাস কি এই যে মানে যেদিন পর্যন্ত হচ্ছে না সিলেবাস আগেরটাই থাকবে স্যার? সিলেবাস কস্টের সব এস্টিমেশনের আগ পর্যন্ত, লেকচার 6 পর্যন্ত অতটুকু পর্যন্ত থাকবে। তারপরে কুইজটাতে হবে আবার এটা 7-8 মিলে। ওকে স্যার। এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমাদেরকে স্যার একটু এডাব্লিউএস দিয়ে জ্ঞান ট্যান কবে দিবেন? আজমানুর আমাকে কি যেন মেসেজ করছে, আবার এটাও মেসেজ করছে স্যার ইগনোর করছেন। এই ইগনোর করছেন মেসেজটা দেখছি, বাট আগের মেসেজটা দেখি নাই কি লিখছে, ওটা দেখে বুঝবো না কি বলতে চাচ্ছে সে। আবার সে দেখলাম একটা ভোটও চালু করছে। আমি তো ভোটটা তো মনে হয় আগে আমার এন্ড থেকে হওয়া উচিত ছিল যে স্যার আপনি করতে চাচ্ছেন কিনা। সে উল্টা দিক থেকে শুরু করছে আসলে। আগে আগে কনফার্ম হয়ে নিলাম স্যার যে আর ক্লায়েন্টরা ক্ষমতা যাচ্ছে না কিনা। জনতা। জনতার বুথ নিয়ে নিলাম আগে স্যার। হুম। আর স্যার এই যে বাজেট অ্যানালাইসিসের ব্যাপারে একদিন আপনার ওই ওই জায়গায় যাওয়াতে আপনি বলছিলেন যে আপনার কাছে যদি কেউ একজন আসে আর বলে যে আমার হচ্ছে 5,000 টাকা আছে, 5,000 টাকা দিয়ে আমি হচ্ছে এই ওয়েবসাইটটা বানাবো, আমরা তো আপনি বলছিলেন এটা তো ফিরিয়ে দেওয়া যাবে না, আপনি লাগলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় দিবেন, ফিরিয়ে দিবেন কেন? হ্যাঁ তো অবশ্যই। তাইলে স্যার এই যে এখন তো আমরা যে অ্যানালাইসিস করব, এই অ্যানালাইসিসে কি আমরা ওই 5,000 টাকার মধ্যে পারবো কোনো জিনিস করতে? এটার জন্য আপনাকে ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের এই যে টেকনিক, ঠিক আছে, এই টেকনিকের মধ্যে আশা করতেছে এটা ফিল আপ হয়ে যাবে, আপনার কোয়েশ্চেন অ্যান্সার পাবেন। টপ ডাউন, বটম আপ, আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে। এই দুইটার মধ্যে আপনি আশা করা যায় একটা টেকনিক ফলো করলে হয়ে যাবে। স্যার ওই মনে হয় ভার্সিটির সামনে ব্যান নিয়ে দাঁড়ানোর প্ল্যান আছে। না, এটাই আর কি, আপনার কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি এটা মানে মার্কেট খারাপ করার পক্ষে না, আমি লিমিটেড কাজ করতে চাই, কিন্তু মার্কেট যাতে ঠিক থাকে সেটা আমি সবসময় এই করি আর কি। কিন্তু স্যার কারেন্টলি তো এরকম মার্কেটটা খারাপ অবস্থায় আছে না যে যে কেউ আপনারা খারাপ করে ফেলছেন 5,000 টাকায় ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়ে। আর এটা তো স্যার আপনি সাজেস্ট করছেন, আমরা তো দিতে চাই না স্যার। না, সেটাই, আপনি
এটা না করলেও তো পারতেন 5,000 টাকা। ইমাদ ভাইয়া আছেন? সাকিব আছেন? সাকিব